আসেনি দয়াল। পাঁচ সাত দিন নয় রে, 15 দিন আগে টাকা পাঠাবার জন্য আমাকে চিঠি দেয়, আমি তাকে টাকা দিই। দাম থাকবে সে চেষ্টা কি আমি করিনি? ওই শালার বিয়ের কথাবার্তা পাকা, খরচটি শালাকে বললাম টোপটা মাথায় দিয়ে চলে যা। শালা আমাকে বললো 7 দিন দেরি হলে তাতে মহাভারতটা অসত্য হবে না, কিন্তু আমার কথা শুনলো, গোদ হয়ে বললো আমি এখন বিয়ে করব। তুই বিয়ে না করলে আমার বইয়ে গেছে, আমি জীবিত থাকতে, বুঝলি দয়াল, আমি জীবিত থাকতে ও কখনো বিয়ে করবে না। তুই বল দয়াল, এই বিশাল বড় বাড়িটায় নিঃসঙ্গ হয়ে একা একা ঘুরতে আমার ভীষণ কষ্ট হয়, বুঝলি? অসুস্থ হয়ে পড়লে আহা বলবার লোক পর্যন্ত নেই। আচ্ছা দয়াল, আমার কিচ্ছু হয় না? দিন আনতে কেউ এসে আমাকে বলুক দাদু কেমন আছো, ভাগ্য, বুঝলি? সবই হচ্ছে আমার বড় ভাগ্য। নইলে একটা বছরের মধ্যে স্ত্রী মেয়ে জামাই সবাই মরবে কেন? আমি তো তোমাকে সব সময় জিজ্ঞাসা করি দাদু কেমন আছে। তুই হ্যাঁ, ওরে শালা, তুই কি মেয়ে ছেলে? তুই জিজ্ঞাসা করলেই আমার সব দুঃখ বেদনা দূর হয়ে যাবে? শালা নির্বোধ, বলে কিনা আমি আছি। এই দূর হ, দূর হ আমার সামনে থেকে। তাহলে তুমি এক কাজ করো কর্তা বাবু, কি? নাতির জন্য যে বাতিটা তুমি এই, আমি দেখেছিলাম ব্যারিস্টার শ্রী রায়ের মেয়েকে, সেই বাতি নিজেই তোমার গায়ে হাত দিয়ে দেবে, আর দুবেলা দুটো মাসের কথা সুখ পাবে। তাহলে কি সুখ, তাহলে কি সারা অপদার্থ তাড়াবো, নিশ্চয় বাড়ি থেকে তাড়াবো। বাড়ির পুরনো চাকর, তাই ওকে কিছু বলা হয় না। যেদিন ওর টাইমটা দেব সেদিন বুঝবে কত ধানে কত চাউল। ওই সারা বলে কিনা হাফ টিভি করো। হ্যাঁ জামাই বাবু দিয়ে এসেছি বেটাকে সাহায্য করে। রমেন, আর কোনদিন মাথা তুলতে সাহস পাবে না। সাজটা করে এসেছো? পালের গদাটার মাথা আমি দুভাগ করে দিয়ে এসেছি, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এসেছি। জমি ছাড়বে না, ওর বাবা ছাড়বে জমি। থানায় গিয়ে উল্টে ওদের নামে ডায়েরি করে এসেছি। কাচারিতে চড়াও হয়ে আমাকে মারতে এসেছিল। আত্মরক্ষার জন্য আমি লাঠি চালিয়েছি। সৌমেন, আজকে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটুও বাড়াবাড়ি হয়নি। কুকুরকে জব্দ করতে হলে মুগুর চাই। মুখের কথায় ওদের বসে আনা যাবে না। আমি 6 মাস টাইম দিয়েছিলাম, কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছিলাম। তাদের যখন কোনো ফল হলো না, বাধ্য হয়ে চরম ব্যবস্থা আমাকে নিতে হলো। ছোট লোকদের সঙ্গে জুতোর মাধ্যমে কথা বলতে হয়। সৌমান! এবার পুরো ফসল আমাদের গোলায় উঠবে। উঠবে উঠবে।
তুমি গরিবদের ঘরগুলো জ্বালিয়ে দিয়ে এসেছো। সৌমেন! গরিবের ঘর বলতে একটা সত্যি, সেই ঘরে আগুন নিয়ে পড়েছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনার কুশাকুত্তা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে এসেছে, আর আমার মরদের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে, আমার খুরাকির ধান পুড়িয়ে দিয়ে এসেছে। কে কে তুমি? আমার বিবি হুজুর। তোমার বিবি? তাই রক্ত জল করে চাষ করবো আমরা, আর আপনি শহরে বসে ওই লাক্সারি করবেন, কুকুর লেলিয়ে নেবেন আমাদের পিছনে। গরিব বলে আপনারা আমাদের উপর যে অত্যাচার করবে, এটা আমরা কিছুতেই সহ্য করবো না। নবাবি করছেন জমিদার হিমাংশু চৌধুরী, কিন্তু নবাব বর্ষার বিল আপনার নেই। আপনার যদি ভাতের অভাব হয়ে থাকে, আমাদের চিংড়ি পুতায় আসুন, আমরা হিন্দু মুসলমান মিলে আপনারা ভিক্ষার থলি আমরা ভরিয়ে দেব। নসিব, কাকে কি বলছিস তুই? বলছি নবাব বাহাদুরকে, যারা চিরদিন আমাদের কাছ থেকে দুহাত ভরে নিয়েছে, আজও নিচ্ছে, বিনিময়ে কিছুই দেননি। জমিদার তোমাদেরকে কিছু দেয়নি? না হুজুর, কিছু দেয়নি। দেয়নি? দিয়েছেন দিয়েছেন সীমাহীন লাঞ্ছনা, আর বুকে দুঘা করে লাথি দিয়েছে। নাচিবান, আপনাদের পূর্বপুরুষের কাহিনীর কথা বললে রাত ক্ষতি হয়ে যাবে। জমিদার গেছে, জমিদারি গেছে, আর যায়নি আপনাদের শয়তান মনোবৃত্তি। নাচিবান! জামাইয়া বদলে যাচ্ছে বাবু। চাষি মজুরের মুখে আগুন জ্বলছে, আপনারা পোষা কুত্তারা যদি পালিয়ে না আসতো, চিংড়ি পুতার মাটিতে ওদের যাত্রা হতো না। আমি বুঝতে পারছি না সৌমেন, সৌমেন কেন তোমাদের ঘরটা জ্বালিয়ে দিয়েছে? সৌমেন কই? আমি তো এরকম হুকুম দেয়নি। আমিও বুঝতে পারছি না হুজুর। আমার মনে হচ্ছে সৌমেন বাবু তার জিঘাংসা চরিতার্থ করবার জন্য এমন কাজ করেছে। ছি ছি ছি, তা কি কখনো সম্ভব? আল্লাহর কসম হুজুর, আমরা প্রথমে বুঝতে পারিনি। নচিবনের কাপড় ছিল না। সৌমেন বাবু দুখানা কাপড় কিনে নিয়ে যে বললেন, নচিবন মোটেই কাপড় নেবে না। উনি বললেন, পরে না হয় দামটা দিয়ে দিস, সিরাজ না পড়ছিস, তাই তোকে দিলাম। তারপর তারপর বাবু প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যেতেন, অনেকক্ষণ ধরে নচিবনের সঙ্গে গল্প করতেন। আমি প্রথমে বুঝতে পারিনি, হঠাৎ একদিন আমি বাড়িতে নেই, সেই সুযোগে নচিবনকে দু হাতে চাপড়ে ধরলেন। তুমি যাও, তুমি যাও, তুমি যাও সুলেমান, এর বিচার আমি কঠোর হস্তে করব। ও যে আমার আত্মীয়, ভাবতেও আমার কষ্ট হয়, না হলে জিন্দা কবর দিতাম এই মাটিতে। ওই সৌমেনকে চিংড়ি ফোতায় পাঠিয়ে মহাভুল আমি করেছি। নচিবনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হুজুর। আমার মাথার খুন দেখে ওর মাথা ঠিকই ছিল না, তাই কি বলতে কি বলে ফেলেছে, ওকে আপনি ক্ষমা করে দিন হুজুর। আমি কালী, বুঝেছো সুলেমান, আমি কালী অন্য লোক বানাচ্ছি। তোমার যে কয়টা ঘর ভেঙেছে সে ঘরগুলো তৈরি করে দেবে।
আমার গোলা থেকে ধান দেবে তোমাকে। যারা যারা আমার চিংড়ি পোতায় জমি চাষ করছে তারাই জমি চাষ করবে। এই আদেশে আমি পাঠিয়ে দেবো ওই চিংড়ি পোতায়। উদয়ত আল্লাহ আপনার মঙ্গল করবেন হুজুর। আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান নয়। আপনার পাওনা আমরা ঠিকই পৌঁছে দেব হুজুর। ছিলাম হুজুর। ঢেল! এই ঢেল! এদিকে আয়। ঢেল, আমার চাবুকটা দিয়ে যা। আর ওই সৌমেনকে বলবি আমি তাকে এখনই দেখেছি। ঠিক আছে, মেয়েটার কথা শুনলাম। সৌমেন বাবু নাকি তোমার মুখটায় কালি ছিটিয়ে দিয়েছে। তোমার নাতির জন্য আজ পর্যন্ত কোনো কথা শুনতে হলো না। কিন্তু আপনার ওই শালার জন্য সব কথা। মেয়েটা লজ্জা আমার কাছে কিছু বলেনি, বলে গেল সব ওই দয়ালের কাছে। নসিব ঠিকই বলেছে, হারামজাদা একটা কুকুর, নইলে বাড়িতে স্ত্রী থাকতে কেন একটা চাষার মেয়ের পিছনে? সত্যি আমার মুখে কালিমা লেপন করে এসেছে জানোয়ার। আমাদের গ্রাম আছে কি ব্যাপার জামাই বাবু, পুরস্কারটা না হয় পরে দিতেন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বলুন কি বলবেন? একটু শুয়েছিলাম, শরীরটা বিশেষ ভালো নেই, কাল যা ধকল গেছে। আচ্ছা সৌমেন, আমাদের এই চিংড়ি পোতায় ভালো মেয়েটে আছে? মানে বেশ আর কি এ ধরনের মেয়ে? হ্যাঁ মেয়ে না, মানে মানে আমার একটু সেবা টেবা করবে, একটু পাখার বাতাস করলো। আমি বলতে চাচ্ছি নিঃসঙ্গতা দূর করবার জন্য একটা মেয়ে পাওয়া যাবে না? মানে তোমার দিদি মারা যাওয়ার পর আমাকে বড় নিঃসঙ্গ মনে হচ্ছে। আমি বলতে চাইছি একা একা মনটা মোটেই ভালো লাগছে। বুঝতে পেরেছি, আপনাকে আর বিশাল ভাবে বুঝিয়ে বলতে হবে না। এই একটা আছে জামাই বাবু, কিন্তু সেটা বড্ড শেয়ানা, একটু খেলিয়ে তুলতে হবে। কিরকম? আপনাকে বিশেষ কিছু করতে হবে না, কাজ অনেকটা আমি সহজ করে এসেছি। আপনি একটু সহানুভূতি জানিয়ে স্বামী স্ত্রী দুটোকেই নিয়ে আসুন, তারপর সুযোগ বুঝে স্বামীটাকে লাথি মেরে দূর করে দিলেই হবে। এই বল! সৌমেন, তুমি কি ওই চিংড়ি পোতার মেয়েটাকে লাইন করবার চেষ্টা করেছিলে? 6 মাস ওর পিছনে ঘুরছি, হাতে প্রায় এসে গিয়েছিল, একটুখানি ভুলের জন্য মালটা আমার হাত ছাড়া হয়ে গেল। বিধর্মী হলেও জিনিসটা কিন্তু মন্দ নয়। সুখ পাওয়ার মতো জিনিস। বেশ বেশ, আজ্ঞা, বেশ সুখ পাওয়ার মতো জিনিস, অথচ ওর স্বামীটা একটা জন্তু বিশেষ। এই সৌমেন! এই! জানোয়ার! আমার নিষ্কলঙ্ক মুখে কালিমা লেপন করে দিও। একটা দরিদ্র চাষীর ঘরে তুমি আগুন জ্বালিয়েছ।
আমার যদি সাবেক দিন থাকতো তোমাকে তোমার মতো কুকুরকে দাঁড় করিয়ে আমি গুলি করতাম। শোনো, আজই তুমি চিংড়ি পোতায় দিয়ে ওদের ঘর নির্মাণ করবে। তাও হ্যাঁ, তুমি নিজে দাঁড়িয়ে থেকে একটা কথা বলে রেখো, তুমি হচ্ছ মানুষ নামধারী রূপে জানোয়ার। দেখলে দয়াল, যার জন্য করে চুরি, জামাই বাবুর জন্য মেয়েটাকে আমি লাইন করবার চেষ্টা করেছিলাম, অথচ আমাকেই চাবুক মারলে। ধর্ম নেই দয়াল, পৃথিবীতে ধর্ম বলতে কিছু নেই। আবার ভুলে গেলেন নিজে দাঁড়িয়ে থেকে বেটার ঘর তৈরি করে দিয়ে আসো, কোনো মানে হয়? চোর ধরা বলে এখন ছাপাই গাই। হ্যাঁ, বাবু যে ওকে একেই বলে যেমন কুকুর তেমনি মুখ। মানুষ হলে আর কোনদিন কখনো ওই পরের মেয়ের দিকে চাকরি এবং বিয়ে উভয় আমার দ্বার আছে। তাহলে তোমার তো অনেক গুণ আছে স্বপন। তোমার বিশ্বাস না হলে নিরঞ্জনের কাছে জিজ্ঞাসা করে দেখো, কথাটা সত্যি কিনা। নিরঞ্জনের দাদা বৌদি দুজনে বাধা দিয়েছিল যাতে বিয়েটা না হয়। তোমার চালচলন কথাবার্তা ওদের নাকি ভালো লাগে না। বল, এসব কথা তো তোমার বন্ধু আমাকে বলেনি। বলেনি তো দাদা বৌদির অবাধেই তোমাকে বিয়ে করেছি। বলেনি, কারণ তুমি কষ্ট পাবে তাই। আমার চাল চলনের জন্য ওদের অপছন্দ হয়েছিল। ওরা অবশ্য সেটাই বলেছিল, কিন্তু কারণটা অন্য। কি কারণ? শুনলে তুমি ব্যথা পাবে তমসা, তোমার মনটা খারাপ হয়ে যাবে। যাবে না, তুমি বলো। সোনার মায়ের সঙ্গে নিরঞ্জনের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বপন, আমি তোমাকে সে বলছি, আমি দাদা অকর্মান্য নিরঞ্জনকে শুনেই তাকে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। নিরুটা এমন পাগল, ওই বুড়ির প্রেমে বুঝেছিল। অনেক বুঝিয়ে তবে আমি বিয়েতে রাজি করিয়েছিলাম। শয়তানি একটা। এসব কথা তুমি জানো না। আমার উপর অসন্তুষ্ট হতে পারে, ওর মেয়েকে আমার পিছনে লেগিয়ে দিয়েছিল। অনেক কষ্টে আমি রেহাই পেয়েছি। তুমি এখনো তো এই বাড়িতে আসছো। আসছি, তবে একজন বলো তো, কার জন্য? মিথ্যুক কাকা, তুমি একটা এক নাম্বারের মিথ্যুক। পকেটে অন্য মেয়ের ছবি নিয়ে ঘুরছে। কে বললো তোমাকে? দেখি, দেখি, দেখি। দেখি, দেখি। এটা কি চাঁদপালি? দাও বলছি, দাও বলছি, ছবিটা দাও, দাও বলছি। একটা এতটুকু শিশুকে খালি রাখা নেই। হুট করে ঘরের ভিতর ঢুকে পড়লো। নির্লজ্জ বেহায়া কাকা। তাদের কাছে তুমি চিত্রতা আশা করছো? বাপ তো ছিল একটা কারখানার মিস্ত্রি, টাকা দৌলতে একটি ভদ্র পরিবেশে মিশতে শিখেছে। এটা তুমি আজ থেকে চিনি না, 10 বছর আগে থেকে চিনি। তোমাকে আমার চিন্তা বাকি নাই। চিনবে ভাই কি? অবশ্যই চিনবে। রাতের অন্ধকারে প্রেম নিবেদন করেছিলেন না? আপনি আপনি একটা অমানুষ। অমানুষ। সেটাই নিশ্চয়ই তোমার কাছে আমি সারা দিতাম, তারপরে নিশ্চয়ই অমানুষে বলতে না। দেখে নিরঞ্জন আসুন বাড়িতে, দেখি সে কি বিচার। এই ফটো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শোনা। যার নিজের স্বভাব ভালো নয়, সে কি করে একজন অপরকে অপমান করে? কাকিমা, তোর কি হয়েছে আমি জানি না। কাকিমা, মাতৃত্বের সমস্ত লক্ষ্যে তোর দেহে ফুটে উঠেছে। তোর মা অন্ধ,
7টি মাস তুমি চলে গেছো, একটা চিঠি দিয়েও তুমি আমার খবর নাওনি। তুমি অবশ্য বলে গেছিলে চিঠি দিলে লোক জানাজানি হবে, কিন্তু কিন্তু তুমি তো জানো না সেই রাতের এই ঘটনায় আমি যে মা হতে চলেছি। বারবার বারবার তুমি আমাকে নিষেধ করে গেছো আমি যেন এই কথা কারো কাছে প্রকাশ না করি, কিন্তু কিন্তু কি করবো আমি? আমার যে আর কোনো উপায় নেই, আমার যে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তোমার কাপড় যে ছিঁড়ে গেছে বড় বউ, নিরুকে বলতে পারো না একখানা কাপড় কিনে দিতে? তোমারও তো কাপড়টা ছিঁড়ে গেছে। আমার কথা ছেড়ে দাও, আমি আবার একটা মানুষ। এইভাবে এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। কথা কি জানো মীরা, সুখ শান্তি চাইলেই যে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকা চাই। না না, আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কোন দুঃখে? অফিসার ভাই আমাকে দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছে, অভাব কাকে বলে বুঝতে দিচ্ছে না, আমাকে দিয়ে বাজার করাচ্ছে। মাথায় করে আমি যে মাথায় করে কয়লা বয়ে আনছি, আর তুমি তুমি তো তুমি তো পাকাপাকি রাঁধুনির কাজটা পেয়েই গেছো। দাদা, কি হয়েছে আমি বুঝি না। কাল দুবার ঘরে করেছি, খাওয়া বুঝি না। ওজনের গোলমাল হয়েছে বোধ হয়। নিরু তো এখন আর ওর বিয়ের নামই করছে না। মানুষ এমন স্বার্থপর হতে পারে এটা আমার জানা ছিল না। যে ভাইকে মানুষ করার জন্য আমি আমি কত কষ্টই না করেছি। টাকাগুলো যদি ওভাবে না করতে, একটা ছেলে টেলে দিয়ে দেখি আমরা নিজেরাই ওকে দিয়ে দিতাম। আমার অবস্থাটা কিরকম জানো বড় বউ? চোরের মায়ের মতো। ছেলে ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, চোরের মতো না পারছে কাঁদতে, না পারছে কারো কাছে বলতে। নইলে আমি তো জানি টাকাটা রাত 10টা বাজে, খেতে খেতে দেবে না? সোনাকে বল না ভাই। সোনা? সোনা তোমার সোনাই বটে, একেবারে খাঁটি সোনা। এতটুকু ভেজাল। কেন, কি আছে? তার মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই আপনারা জানেন না, নাকি জেনে শুনে না জানার ভান করছেন? বৌমা, চোখে খুলিতে থাকলে না দেখাই স্বাভাবিক। বৌমা, কি আবল তাবল বকছিস ভাই? পাগলের মতো ভাই, তোমরা বেশ ভালো অভিনয় করতে পারো। মা বেশি দুজনেই সমান। এই 7-8 মাসের পর এটা জিজ্ঞেস করো, আর ঢাকা থেকে ভগবান, তুমি আমাকে অক্ষম করে দাও, পথির করে দাও। কোন পাপে আমার এই শাস্তি? কেন তো আমি কোনোদিন কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে? কি আশ্চর্য! আগে সত্য মিথ্যা যাচাই না করে যাচাই করতে তোমাকে হবে না, আগেই আমার সন্দেহ হয়েছিল। জিজ্ঞাসা করলে কেন
বলছো তুমি? হ্যাঁ, এসব কথা শুনবার আগে আমি যদি মরতে পারতাম, আমি এই কলঙ্কের হাত থেকে আমি রিহাই পেতাম, আমি রিহাই পেতাম। মীমাংস করে দাও ঠাকুর, আমাকে তুমি বিশ্বাস দান করে দাও। হতভাগী যেন আজ রাত্রে, বউ, হ্যাঁ, হতভাগী যেন আজ রাত্রে মানে মরে যায়, মরে যায়। না, আমার বিশ্বাস হচ্ছে না। শোনো শোনো, আমার মুখ পুড়িয়ে দিতে পারে না। ছোট বৌমার গায়ের জ্বালা আমি বুঝি। আবার আমার শোনো মরবে, তবু তবু ও নরকের পাশে ডুব দিতে যাবে না। নীরু নীরু আজ আসুক, ওকে দিয়েই আমি আমি ছোট বৌমার বিচার করাবো, ছোট বৌমার বিচার আমি করাবো। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো পাগলের মতো। আমি তো পাগলের মতোই বকছি। তোমার ভাইটিকে রেখে জিজ্ঞেস করলেই পারো। আশ্চর্য ব্যাপার, তোমরা কেউ বুঝতে চাইছো না। কোন চোখে মুখে ভাত মিশে সমস্ত রকম ফুটে গেল। হ্যাঁ? তাই যদি হয়ে থাকে তাহলে শোনো, এই শোনো, এটা নিয়ে আর বেশি ঘটাঘটি করার কোনো প্রয়োজন নেই। বরং তুমি ওকে একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে নিয়ে ওকে একটা নার্সিং হোমে পাঠিয়ে দাও। আর ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনারা সমাজে আমাদের একটা উঁচু মাথা নিচু হয়ে যাবে। বুঝতে পেরেছ? আমি বুঝতে পারছি না ওর মতো একটা স্বার্থ শিষ্ট মেয়ে এমন একটা অকারেন্স করে ফেলবে, এটা ভাবাই যায় না। পাক্কা সমাজে। আমি এসো। শোন, তোর শরীরটা কি খারাপ? কি হলো? চুপ করে আছিস যে? শরীর ভালো নেই তোর? তবু চুপ করে আছে। এই, কি বলছিস শুনতে পাচ্ছিস না? না, শরীর খারাপ হবে কেন? শরীর ভালো আছে। না মানে তোর কাকিমা বলছিল। এরকম বজ্জাত দেখেছো? এখনো লুকোবার চেষ্টা করছে। মায়ের কাছে ট্রেনিং তো হবে। থাকবে তবু বাঁচবে না। এইভাবে চাপা দিয়ে আর কতদিন চলবে শুনি? 5 দিন পরেই তো সব ফাঁস হয়ে যাবে। কাকিমা, এই, তুই আবার চুপ করে আছিস যে? বলবে কি? বলবে কি? বলবার মুখ আছে ওর? কোথায় কোথায় ঘটালি এই কাণ্ডটা? উহ, তুমিও যেমন কিন্তু লাগি বাদ দিতে কাণ্ড করতে। কাকিমা, কাকিমা, মনে করে তুমি বিশুকে দিও না কাকিমা। আমি তোমার দুটি পায়ে পড়ি। আমি কোনো অন্যায় করিনি কাকিমা, আমি কোনো পাপ করিনি। আমার এই মাতৃত্বে এতটুকু মলিন্য নেই। এই, ছেলেটার নাম বলবি? উহ, তোমাকে নিয়ে আর পারি না বাবু। একজন হলে তো নাম বলবে। বাংলাতে কত ফাংশনে গেছে, সেখানে হয়তো এইসব ছেলেদের সঙ্গে লাইন দিয়ে। কাকিমা, রোহিত কাকিমা, আমি তোমার পায়ে পড়ি। এমন করে তুমি বিশুকে দিও না কাকিমা। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ আমি করিনি। আমি বিশুকে দিচ্ছি হারামজাদি। আমি কি তোদের মতো? তোর অবস্থা আমার হলে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। এই কালো মুখ, এই সমাজে দেখাতাম না। ওরা চুপ করে। মাথাটা গরম করো না। এদিকে এসো, এদিকে এসো। শোন, কাল সকালে তোর কাকিমার সঙ্গে কোনো একটা নার্সিং হোমে চলে যাবি। বিপদ যখন ঘটিয়েছিস ওটাকে তো ক্লিয়ার করতে হবে। সন্তান নষ্ট করতে আমি পারবো না। তোমরা বিশ্বাস করো, আমি তো পাপ করিনি।
আমি যেন কারো কাছে তার নামটা প্রকাশ না করি। সেই তিনিটা কে? আমি শুধু তার নামটা জানতে চাই। বল বল তার নাম কি? আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। বল কে তোর এই অবৈধ সন্তানের বাবা? না, কাকামণি, তার নাম আমি বলতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আমি মরে গেলেও তার নাম বলতে পারবো না। এই, তুই কিন্তু ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস শোনা। তোদের মান সম্মান কিচ্ছু নেই, কিন্তু আমাকে তো মানুষ সমাজে চলতে হয়। এখনো এখনো তুই সেই লম্পটটির নাম বল। তার নাম আমি বলবো না, কাকামণি। তার সাথে যে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি মরে গেলেও আমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। তোমার মুখে কথাই হবে না। মুখে লাথি মারো। লাথি বললেই তুমি বলে। নীলাজ্জ বেহে কোথাকার। কথাই বলে না। যেমন মা তেমনি মেয়ে। তেমনি তার নাতনি। এই, এখনো আমি তোকে বলছি, তুই নামটা বল। বল তোর নাম কি? তোমার হুঁকিতে ধরাই পরোয়া করে। এই নাম বলবি না, বলবি না তুই তার নাম? তুমি বিশ্বাস করো কাকামণি, তার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যে তার ক্ষতি হবে। কি বললি? তুই তার নাম বলবি না, তাতে তার ক্ষতি হবে। এত রাতে ও কোথায় যাবে বড় বউ? ভুল না হয় ও করেই ফেলেছে, তাই বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও যাবে কোথায়? নরকে যাবে, নরকে যাবে। গঙ্গায় যে জলের অভাব নেই, ডুবে মরো। আমি করি এনে দিচ্ছি। গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ো। চলে যাচ্ছে। আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা কলঙ্কিনীকে আমি পেটে ফেলেছি। একটা কাল স্বামীকে। নিরু